সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের শো লাইভ ফ্রম ওয়াশিংটন ডিসি। লাইভ ফ্রম ওয়াশিংটন ডিসি চ্যানেল ওয়াশিংটন বাংলার এমন একটি শো যেখানে আমরা বিভিন্ন এন্টারপ্রেনারদের সাথে পরিচিত হবার পাশাপাশি আমরা যারা নতুন নতুন করে উদ্যোগ নিয়ে থাকেন তাদের সাথেও পরিচিত হই এবং তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। বরাবরের মতোই আমি সাইদার সাথে আপনাদের সাথে আছি। আজ আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় ফিনান্সিয়াল অ্যাডভাইজার at Emery Price, Farzana Sultana. Let's welcome Farzana Sultana. হ্যালো সাইদার সাথী, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। আপনাকে পেয়ে আমরা অবশ্যই অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? মোটামুটি ভালো আছি, অনেক ব্যস্ত এই সময়টুকু। সবার জন্যই ব্যস্ততা, আমারও কম ব্যস্ততা নেই, বাট এর মধ্যেও কিছুটা হলেও সময় বের করে আমরা কথা বলছি, কারণ এই সময়টুকু আমাদের জন্য অনেক আমাদের ক্লায়েন্টদের জন্য যে কোনো মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ফ্রম আ ফ্যামিলি স্ট্যান্ড পয়েন্ট but also from a financial standpoint, planning standpoint. আমি যেটা জানতে চাইছিলাম যে যারা ধরেন যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করছে তারা কিভাবে কি করলে এই সময়ে আরো লাভবান হবে বলে আপনি মনে করেন? Well, specifically বলতে গেলে যারা বিজনেস ওনার, হ্যাঁ, তারা they can also look at মানে বিভিন্ন ধরনের রিটার্ন প্ল্যান যেটার মধ্যে তারা ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন করতে পারে। যারা এমপ্লয়ি, যারা W2 এমপ্লয়ি, তারা যেমন 401k প্ল্যানের মধ্যে তাদের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটা করে থাকে। অনেক সময় তারা খুব অল্প কন্ট্রিবিউশন করে, তারপর বছরের শেষে এসে তাদের হাই হুতাশ করতে হয় যে ও মাই গড, আই শুড হ্যাভ টেকেন মোর, আই শুড হ্যাভ গিভেন মোর, যাতে তাদের ডিডাকশনটা একটু বাড়তে পারে। কিন্তু যেহেতু পেরোল ডিডাকশনের মাধ্যমে জিনিসগুলো হয়, বছরের শেষে এসে ওই জিনিসগুলো তখন তাদের হাতে থাকে না খুব একটা, বুঝতে পারছো? তো তাদের আরেকটা অপশন আছে যে তারা যদি কোয়ালিফাইড হয় ওই সময় তারা রথ অ্যাকাউন্টে কন্ট্রিবিউট করতে পারে, যদি দে আর কোয়ালিফাইড, অথবা একটা সাম ইন ভেরি রেয়ার কেসেস দে ক্যান অলসো কন্ট্রিবিউট টু আ ট্রেডিশনাল IRA। এটা হচ্ছে 401k বা W2 এমপ্লয়ীদের কথা বলছি। তারা ট্রেডিশনাল IRA তেও কন্ট্রিবিউট করতে পারে, বাট ওয়েদার দে আর গোয়িং টু গেট এ ট্যাক্স ডিডাকশন অর নট, দ্যাট ইজ অ্যানাদার থিং। তাদের প্রত্যেকের সিচুয়েশন এবং কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে, কারণ প্রত্যেকটা একটা থ্রেশহোল্ড আছে, ওই থ্রেশহোল্ডগুলো মিট করতে হয়। যদি ওটার বিলো থাকে তাহলে দে উইল কোয়ালিফাই, ইফ ইটস ওভার দেন দে উইল নট কোয়ালিফাই ফর ট্যাক্স ডিডাকশন। সো যে কারণে বাট বিজনেস ওনারদের জন্য বছরের শেষটা এত ইম্পর্টেন্ট যে তারা তখন তাদের সমস্ত আর্নিংস গুলা মোটামুটি একটা আইডিয়া চলে আসে তাদের যে কতটুকু আর্নিংস হয়েছে। তো ওইটার ভিত্তিতে তারা ওইরকম একটা রিটায়ারমেন্ট প্ল্যান তারা ইনিশিয়েট করতে পারে যেটাতে তারা ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করে ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারে। একটা উদাহরণ দিই, একটা বিজনেস যদি $100,000 ইনকাম করে, ধরো তার ওই ইনকামটা তার ওই বিজনেসের দরকার নেই, যেটা ওটার মধ্যেই থাকতে পারে, যেটা তাদের একজন বিজনেস ওনার ওটা প্রয়োজন নাও থাকতে পারে। সেক্ষেত্রে তারা they can contribute as high as $55,000-56,000 in a retirement plan, যেটা তাদের ইনকামের almost 50% can be deducted in that way. বুঝতে পারছো ব্যাপারটা? So how important it is. So ওই সময়টুকু বিজনেস ওনারদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে তারা তখন ওই প্ল্যানিংটা করে কিভাবে তাদের রিটার্নটা ম্যাক্সিমাইজ করতে পারে। এটা এই সময়টুকুর জন্য খুবই দরকারি, এবং খুবই দরকারি একজন মানে অভিজ্ঞ মানুষের সঙ্গে কনসাল্ট করা, যে যারা তাদেরকে ওভারঅল পিকচারে তাদেরকে ম্যাক্সিমাইজ বেনিফিট দিতে তাদেরকে সাহায্য করতে পারে। আপু, আমরা জানি যে বছরের শেষে মানুষ একটু হতাশায় ভোগে। লাইক যদি আমি উল্টিয়ে বলি কথাটা, যে মানুষ এই ভুলগুলো থেকে বছরের শুরুতে নিজেকে ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল করার জন্য একটি প্ল্যান করেন, এবং সবাই দেখা যায় যে আমরা বছরের শুরুর দিকে একটা বিশাল বড় একটা প্ল্যান করি, কিন্তু সেই অনুযায়ী দেখা যায় যে বছরের শেষে আমরা হয়তো তেমন কিছু গেইন করতে পারি না। তো এইসব ক্ষেত্রে অনেকেই সে আগ্রহটা ধরে রাখতে পারে না বছরের শেষে। তো তাদের জন্য একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার কিভাবে সাহায্য করতে পারে বলে আপনি মনে করেন? ওয়েল, আমরা যেমন সবসময় মনে করি, মানে it's a baby steps. We cannot make a huge big change right from the মানে at the end. আমরা বছরের জীবনের শেষে প্রান্তে এসে আমরা বলতে পারি না, আহারে এটা করলাম না, ওটা করলাম না। সো আমার মনে হয় আমাদের রোলটা as an advisor in our clients' lives is that we encourage people to participate in a very small way
বাট সুনার দেন লেটার। কারণ আর্জেন্সিটা অনেকে বুঝে না, যে আর্জেন্সিটা যে আচ্ছা আমি এখনই শুরু করি, কেন আমি দেরিতে শুরু করব। যেহেতু কোনো একটা সেন্স অফ আর্জেন্সি অনেকেরই থাকে না, যে আজ করবো কাল করবো করতে করতে দেরি হয়ে যায়। যে মানুষটা মানে 3% 5% থেকে 5% ম্যাচিং কন্ট্রিবিউশনেও তারা দ্বিধা করে, বলে মনে করে যে আচ্ছা ঠিক আছে, আমার এই টাকাটা তো আমার অন্য কাজে লাগবে, আমি এটা করবো না। অথচ 3% to 5% ম্যাচিং কন্ট্রিবিউশন ফর 1K প্ল্যান কুড বি সো মাচ, মানে ওখানেই 100% রিটার্ন হচ্ছে, তুমি চিন্তা করো। সো ওই কারণে আমাদের ক্লায়েন্টদের আমরা যেটা করি, যে উই এনকারেজ দেম টু ডু ডলার কস্ট অ্যাভারেজিং টাইপ অফ স্ট্র্যাটেজি, যে অল্প অল্প করে কন্ট্রিবিউট করো। এবং যেটা হয়, এটার বেনিফিট দুই রকমের। এক নম্বর হচ্ছে যে তুমি বড় ধরনের কমিটমেন্টে গেলা না প্রথম থেকেই, যে আমাকে প্রথমেই $10,000 করে বছরের শুরুতে আমার শুরু করতে হবে, এরকম কোনো ব্যাপার হলো না। আরেকটা জিনিস যেটা হয়, যে এটা অল্প, যেহেতু সেট ইট ইন অটোমেটেড সিস্টেম অ্যান্ড ফরগেট ইট টাইপ অফ থিং। সো অল্প অল্প করে যখন তুমি ড্রিপ করতেছো, তো ওইটাতে হয় কি, তুমি যে শেয়ারটা কিনছো, যে মার্কেটের যে প্রাইসে তুমি একটা জিনিস কিনছো, সে মার্কেটের প্রাইসটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে ওভার দ্য কোর্স অফ 12 months. Think about it. If you start in January and তুমি যদি তোমার কমিটমেন্ট হচ্ছে আমি বছরে ধরো $12,000 মতন আমি সেভ করবো, এটা আমার প্ল্যান। হাউএভার আমি এখন $12,000 কমিটমেন্ট করতে পারছি না। বাট তুমি যদি $1,000 মতন কমিটমেন্ট করো, 1,000 করে বছরে $12,000 সেভ করতে পারো, হোয়াটএভার দ্য ভেহিকল ইজ, তাহলে তোমার কাছে এত কষ্ট লাগবে না। আরেকটা জিনিস হচ্ছে, বললাম যে শেয়ার প্রাইসটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে, সো ইউর নট গোয়িং ইনটু আ ভেরি হাই মার্কেট, ইউর নট গোয়িং ইনটু আ ভেরি লো মার্কেট, ইটস লাইক অ্যাভারেজিং দ্য প্রাইস, সো it's a better option. The other thing is, because of these investments also, some of the shoot out a dividend or capital gains, যেটা আমরা reinvest করতে পারি. So the total return can be essentially a lot higher than just a interest bearing account, যেখানে আমি জানি যে ওই যে কম্পাউন্ডিং ইন্টারেস্ট বলে একটা কথা আছে না, যে আমি যদি 5% ইন্টারেস্ট পাই, 5% আমি যদি আবার রিইনভেস্ট করি, ওই 5% পরের বছর হয়তো বা 5.2% হবে। বুঝতে পারছো? বুঝাতে পারছি ব্যাপারটা? তো সেই জিনিসটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে যখন আমরা ইনভেস্টমেন্টের মধ্যে বিভিন্ন ভেহিকলের মধ্যে যাই, অনেক ইনভেস্টমেন্ট ইয়ে করে ডিভিডেন্ড বা ডিস্ট্রিবিউশন ইয়ে করে, ওগুলাকে যদি আমরা রিইনভেস্ট করি, দ্যাট হ্যাজ অ্যানাদার কম্পাউন্ডিং এফেক্ট অ্যাজ ওয়েল। সো আমি বলছি না যে এটা নর্মাল, ধরো 10% অন অ্যান অ্যাভারেজ যদি আমরা রিটার্ন করি, মার্কেটের রিটার্ন, তো ওখান থেকে আমি যদি রিইনভেস্ট করি, সো দ্যাট ক্যান বি এসেনশিয়ালি 12% রিটার্ন। সো এইগুলো জিনিস, ছোটখাটো জিনিস আমরা এনকারেজ করি আমাদের ক্লায়েন্টদেরকে, অ্যাটলিস্ট ট্রেডিশনাল IRA বলো, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট বা রথ অ্যাকাউন্ট, অথবা just a regular brokerage account, any savings that you can manage. If you're not needing the money and তোমার 3 থেকে 6 মাসের মতন, তোমার যদি ডিপেন্ডিং অন দ্য ম্যারিটাল স্ট্যাটাস, তারা যদি 2% আর্নার হয়, তাহলে 3 মান্থস, অথবা 1% আর্নার হলে, হেড অফ হাউস হোল্ড বা সিঙ্গল ওনার হলে, তাহলে মোটামুটি 6 মাসের মতন একটা মানে কমপ্লিট রিজার্ভ রেখে, বাকি টাকাটুকু যতটুকু তারা সারপ্লাস থাকতে পারে, তারা on a regular basis সেভিংস প্ল্যানে যদি আসে, it becomes a big deal eventually যখন রিটায়ারমেন্ট আসে. So that will also enable people to get a lot more financially savvy, financially more in tune of what's happening in the market, and তাদের ওই informed decision, তাদের emergency ফান্ড গুলো অ্যাক্সেস করতে অনেক সুবিধা হয়, as opposed to leaving money in the bank. আপনার এই কথা সূত্র ধরে আমি বলতে চাই, আপনি বলছেন একদিক থেকে যে ইনভেস্টমেন্টটার ব্যাপারে বা জমানোটার সেভিংস এর ব্যাপারে, অন্যদিক দিয়ে আপনি আবার এটাকেও খুব বেশি জোর দিচ্ছেন যে অ্যাটলিস্ট অ্যাক্সিডেন্টাল কোনো কিছু ঘটার আগে যাদের বাড়ি আছে, তারা যেন অ্যাটলিস্ট 6 মাসের বাড়ি ভাড়াটা আলাদা করে রাখেন। তার মানে হচ্ছে সেভিংসটা তখন আসবে যখন অলরেডি আমার খরচটা অ্যাটলিস্ট 6 মাস আমার কাছে থাকবে। ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তাই। আমাদের একটা ক্যাশ রিজার্ভ, আমরা সবসময় পার্ট অফ আওয়ার প্ল্যানিং প্রসেস ইজ উই ডোন্ট ইউজ অল আওয়ার অ্যাসেটস ইন পুটিং ইন দ্য মার্কেট, দ্যাটস নট হোয়াট উই আর রেকমেন্ডিং। সো আমাদের ইমার্জেন্সি ফান্ড বলতে আমরা যেটা বুঝাই, যে 3 মাস থেকে 6 মাসের একটা রিজার্ভ, আমাদের মান্থলি এক্সপেন্সেস গুলো মোটামুটি একটা লিকুইড ফর্মে রাখা, তো যেটা আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। মানি মার্কেট অথবা সিডি হলেও এটা যেন 3 মান্থস, অথবা ভেরি শর্ট টার্ম সিডি, অথবা ক্যাশ সার্টিফিকেটের মতন একটা জিনিস যেটাতে। তো ওইটা করার পরে, তারপরে যদি মানুষের কিছু থাকে যে আচ্ছা ঠিক আছে, লেট মি ফিগার আউট ইফ প্রোটেকশন প্ল্যানিং, অথবা মানে আমি এটা নিয়ে আগেও কথা বলেছিলাম, যে
আমাদের একটা সিঙ্গল আর্নার যখন থাকে না তখন কি অবস্থা হয়ে যেতে পারে একটা সংসারের। ওয়াইফ হয়তো বা কাজ করেন না, বাচ্চাগুলোকে এতিম হয়ে যায়। তো ওই সমস্ত ক্ষেত্রে আমাদের প্রোটেকশন প্ল্যানিংটা ভেরি ইম্পর্টেন্ট। সো কিছুটা হলেও আমাদের ওগুলা স্যাটিসফাই করার পরে তারপর যদি কোনো কিছু এক্সট্রা থাকে, দেন উই টক অ্যাবাউট গোয়িং ইনটু এ সেভিংস প্রোগ্রাম। এবং ওই সেভিংস প্রোগ্রাম থাকার কারণে অনেক সময় আমাদের ইয়াঙ্গার ক্লায়েন্টরা, যেটা আমি দেখেছি, when people go on to the pre-retirement stage, তখন তাদের টনক নড়ে যে, oh my god, I haven't done that much, বাট আমি কি নিয়ে রিটায়ার করবো, বা আমি এখন রিটায়ারমেন্ট করার পর 30 বছর থেকে 35 বছর মানুষ বাঁচে, ইউনো, মানুষের লনজেভিটি বেড়ে গেছে। এদেরকে বলে সেন্টুরিয়ান, মানে এখন প্রায় I forget the data, but there will be hundreds, thousands of people who are going to be turning 100 এখন। আর আগে এই জিনিসটা খুবই অ্যাবনর্মাল ছিল, বাট এখন আমাদের চিকিৎসা ব্যবস্থা বলো, মানুষের স্বাস্থ্যগত সচেতনতার কারণে হোক, আমাদের লনজেভিটি অনেক বেড়েছে। সো যে কারণে আমাদেরকে ওইভাবে প্ল্যান করতে হবে। আগে তো 20 বছর রিটায়ারমেন্টে মানুষ বাঁচতো না, তাই না? এখন 30 বছর ইজ ভেরি নর্মাল এবং লঙ্গার। So we have to think, if we live that long, are we depleting our resources? Are we completely going broke at the end of our life, যেখানে আমাদের টেক কেয়ার করার মতো আমাদের সংস্থান নেই? তো এনিওয়ে, এইসব জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমাদের প্ল্যানিং প্রসেসের মধ্যে। তো আমার আগে থেকে যদি আমরা শুরু করি, আমি দেখেছি the younger people who start early, they get a little bit more in tune with what is needed, হ্যাঁ, এবং তারা খুব কমফোর্টেবলি একটা আর্লি রিটায়ারমেন্টও নিতে পারে। বা 30 বছরের কি বলবো, অনেকে দেখলাম আমি যে আই এম গোনা রিটায়ার ইন 55, ওরকম একটা গোল নিয়ে তারা চলতে পারে। এবং এটা সম্ভব, এটা খুবই সম্ভব যদি ওইভাবে সেভিংস প্রসেসটা বা কন্টিনিউয়াস একটা ডিসিপ্লিন প্রসেস আমরা শুরু করতে পারি আর্লি ইন দ্য ইয়ার্স। একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আপনি সোলার এনার্জি সেক্টরটাকে কিভাবে দেখে থাকেন? আমি সোলার এনার্জির প্রতি খুবই পজিটিভ। আমি নিজেও বিভিন্নভাবে চেষ্টা করছি এটাকে ইউটিলাইজ করার জন্য। বাট একটা জিনিস খেয়াল করলাম যে যদিও আমরা সোলার এনার্জিতে যাই, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ অনেক প্রোগ্রাম আছে যে জিনিসগুলো কিছুটা হলেও সত্যি কথা বলতে কি স্ক্যামার্স। সো ইন রিয়ালিটি ইউ মে বি পেইং আ লট মোর। এখন ইফ দ্যাটস ফাইন উইথ ইউ, দ্যাটস ওকে, বাট অনেক সময় স্মার্ট এনার্জি বা ক্লিন চয়েস এনার্জি বা এই জিনিসগুলো দেখিয়ে অনেক সময় অনেক কোম্পানি এটার সুবিধাটা নিতে চেষ্টা করে। সো ওই ব্যাপারে আমি সাবধানতা অবলম্বন করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। বাট অনেক ক্ষেত্রে এই সোলার এনার্জির কতগুলো আমাদের ইনসেন্টিভস আছে লোকালি, আমি এটা বলতে পারি, এটা ডিএমভি এরিয়াতে, বিশেষ করে ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া এরিয়াতে আমাদের ইনসেন্টিভস আছে, নট অনলি অন সোলার কার, সোলার প্যানেলস, ওগুলো থেকে আমরা কিছু ট্যাক্স বেনিফিট পেতে পারি, যেটার আলটিমেট কস্ট হয়তো বা 8 বছরে বা 9 বছরে এটার পে আউট হয়ে যেতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে যে আমাদের নট অনলি উই আর হেল্পিং আওয়ার সেলস গোয়িং লিটল বিট মোর গ্রিন এনার্জি, যেটা আমাদের ওভারঅল প্ল্যানেট হেলথে সাহায্য করছে। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো মেকিং মানে গুড ইউজ অফ আর, মানে ফাইন্যান্সিয়ালি এটা একটা ক্লায়েন্ট আমাদের ইনভেস্টরদের জন্য এটা ভালো, বিকজ ইট মেক্স ইট মোর ফিজিবল ফর আস ইন দ্য লং রান। এখন আমরা হয়তো বেনিফিটটা দেখছি না, বাট 8-9-10 বছর পরে আমরা পুরো বেনিফিটটা রিয়েলাইজ করতে পারি। সো হ্যাঁ, ইয়েস, আই এম ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দ্য সোলার আর অল্টারনেটিভ এনার্জি স্পেস। আমি নিজেও চেষ্টা করছি যতদূর সম্ভব ওদিকে ধাবিত হওয়ার, বিকজ উই ওয়ান্ট টু সেভ আওয়ার প্ল্যানেট ফর আওয়ার ফিউচার জেনারেশনস, রাইট? সো দ্যাটস দ্য গোল। আপনার কাছে আমরা একটি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চাই, যেটি অ্যাকচুয়ালি আমাদের দর্শকরা ফলো করলে উপকৃত হতে পারে। যেটা আমি এখন অলরেডি বলে ফেলেছি, যে আমরা এনকারেজ করি যে একটা প্ল্যানিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, যেখানে আমরা ছোট ছোট অল্প অল্প শুরু করতে পারি। প্রথমে আমরা এনকারেজ করি একজন ইনভেস্টর বিভিন্নভাবে তাদের ক্যাশ রিজার্ভ বা এমার্জেন্সি মানি যেন এনাফ সেভ করতে পারে, এবং তারপরে প্রোটেকশন প্ল্যানিং, তারপরে ইনভেস্টমেন্ট প্ল্যানিং কুড বি দ্য থার্ড অপশন। এবং ওই থার্ড অপশনের প্রথম শুরুতে যেটা আমরা বলেছি যে ছোট ছোট করে শুরু করে ড্রিপ মার্কেটিং, ড্রিপ মানে
অ্যামাউন্ট গুলো ছোট করে, যেটাকে শেয়ার প্রাইসটা অ্যাভারেজ করে, তারপর রিইনভেস্টমেন্ট অফ ডিভিডেন্ডস করে এটা গ্রোথটাকে বাড়ানো। আরেকটা জিনিস করতে পারি আমরা, যেটা আমি সবাইকে এনকারেজ করব, যে অ্যাটলিস্ট 401k প্ল্যান যদি আমাদের ম্যাচিং কন্ট্রিবিউশন থাকে, ওটাকে অ্যাবসলুটলি ম্যাক্সিমাইজ করা, এটাকে দেরি না করা। নো ম্যাটার হাউ ইয়াং ইউ আর, ইট কুড বি 25. মানে আমার ছেলে, when he was 18, I started a Roth program for him as soon as he started working. Because কারণ কি, একটা সময় আসবে তারা এতটাই ইনকাম করবে যে they will not be qualifying for that, for a Roth account, which is a completely tax-free account. So এটা আমি মনে করি everybody should be participating as long as they're available or qualified to do that, যে immediately Roth প্রোগ্রামে পার্টিসিপেট করা, বিকজ একটা সময় তারা 150,000 এর উপরে হয়তো বা যখন ইনকাম করবে তখন তারা আর কোয়ালিফাই করছে না। আর ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা হাই ইনকাম আর্নার বা যাদের বাচ্চা ছোট, তাদেরকে আমি এনকারেজ করবো যে ইমিডিয়েটলি 529 প্ল্যান জাতীয় কোনো একটা প্রোগ্রামের মধ্যে, স্টেট স্পন্সার্ড কলেজ সেভিংস প্রোগ্রামের মধ্যে নিজেদেরকে enroll করা, because it's not only beneficial for the child when they become an adult to go into college, also তাদের কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এটা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের জন্য, স্কুলের জন্য 12th grade below 12th grade এর জন্য beneficial হতে পারে, but it mostly is important for college planning. But it also has tax-free benefits. It also has local, state and local tax benefits. Like Virginia has a $4,000 state and local tax benefits. So Virginia residents, if you are able to, please do participate in it, because Virginia has a very good plan, American funds. এবং ওই প্ল্যানে পার্টিসিপেট করে you can get a $4,000 state tax deduction, যেটা very rare পাওয়া যায়। Federal tax তো ফ্রি আছেই, but immediate deductionটা পেতে গেলে that is a good way to start saving some money for your children. আমাদের দর্শকরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাচ্ছে। আমি অ্যাকচুয়ালি আরেকটা জিনিস জানতে চাই, যে যখন আপনাদের কাছে কোনো ক্লায়েন্ট আসেন এবং আপনি বেসিক্যালি কোন মেথড ফলো করে সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল অবস্থানটা বুঝেন? সবাই তো খুব সহজে ওপেন হতে চায় না। এই ক্ষেত্রে তাদের সাইকোলজি বোঝাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? খুবই জরুরি। এটা আসলে যখন আমরা we deal with people, আমার চিন্তা করতে হবে আমি কি comfortable about talking about my very private things. So it's very difficult for a person to open up to you. So psychology বোঝা, মানুষের মানে টলারেন্সটা বোঝা বা কতটুকু ওপেন আপ করতে পারে সেটা বোঝা, it takes time. বাট এর জন্যই আমি মনে করি যে আমরা যদি একটা মোটামুটি অ্যাডভাইজারি লেভেলে আমরা কাজ করি, যেখানে তারা আমাদেরকে, আমার ক্লায়েন্টরা আমাকে ঠিক একটা ব্রোকার হিসেবে না দেখে, একজন স্টক অ্যাডভাইজার হিসেবে না দেখে, ও হোয়াট ইজ হট ইন দ্য মার্কেট যদি না দেখে, তাহলে ভালো হয়। বিকজ ওয়েন উই, যেটা আমার প্র্যাকটিসটা সেটাই বর্তমানে ইজ ধাবিত হচ্ছে ওদিকে, যে ইটস অ্যান অ্যাডভাইজারি প্র্যাকটিস, অ্যান্ড বিকজ অফ দ্যাট what you give to me, what you share with me, first of all, is extremely confidential. It will not go out elsewhere. আরেকটা জিনিস হচ্ছে যে ধাপে ধাপে তাদেরকে যে বোঝানো যে এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট, যে তুমি যদি আমাকে জিনিসগুলো না বলো, এটা তো আমি এটাকে ইনকর্পোরেট করতে পারছি না। হ্যাঁ, আমার যদি আমার অ্যানালাইসিসে আসছে যে you are only 25% on target to retire with this amount of লাইফস্টাইল, বা তখন যদি ভদ্রলোক বা ভদ্রমহিলা বলেন, ও আমার তো এতখানি অ্যাসেট আছে ওইখানে, আমি তো তোমাকে বলেই নাই ওটা, তো ওটা আমি যদি না জানি তাহলে তো আমি তো বলতে পারছি না, তাহলে তুমি তো হয়তো বা তুমি 70% 80% অন টার্গেট টু রিটায়ার অ্যাট দিস অ্যামাউন্ট অফ মানি, বাট তোমার ওই জিনিসটা যদি না বলার কারণে আমি ওটাকে ইনকর্পোরেট করতে পারছি না। সো কিছুটা হলেও তাদেরকে ট্রাস্ট করে, আমাকে ট্রাস্ট করে, আর আমার সাইকোলজিটা তাদের আমারও বুঝতে হবে তাদের সাইকোলজি। সো একজন ভেরি কনজারভেটিভ পার্সনকে আমি তো বলতে পারি না যে তুমি 100% এটাতে যাও বা এখানে করো, এটা করো। সো এটা বুঝে শুনেই আমাদেরকে করছে, যেটা আমাদের একটা কোয়েশ্চেনিয়ার আছে,
কোয়েশ্চেনের ভিত্তিতে আমরা ডিসিশনগুলো নেওয়ার চেষ্টা করি আর কি। তার মানে একটা ফান ফ্যাক্ট বলা যায় যে অনেক সময় আমরা বলে থাকি যে ডক্টর অ্যান্ড অ্যাটর্নি ওনাদের কাছে কখনো কোনো কিছু লুকাতে নেই বা লুকাতে নেই, রাইট? তো আজকে থেকে এরকম যোগ হয়ে গেল যে ডক্টর, অ্যাটর্নি অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে আসলে কোনো কিছু লুকাতে নেই, লুকালে আসলে নিজেরই ক্ষতি হবে নিজের একটু অ্যাজ এ ক্ষতি ক্লায়েন্ট। হবে না, কারণ আমি তো বুঝতে পারবো না আপনাদেরকে আমি কি ধরনের অ্যাডভাইস দিব। সো যদি একটা অ্যাসেট থেকে থাকে বা যদি কমতি থেকে থাকে, ওই কমাটা বলা, উই হ্যাভ টু সে ইট ইন আ ভেরি হার্ড ওয়ে যে সরি, ইউ আর নট অন টার্গেট। এই এতটুকু সত্য বলার মতন তো সাহসিকতা থাকা উচিত, তাই না? এবং তাদের ওই জিনিসটা নেওয়া উচিত যে আচ্ছা ঠিক আছে, I am behind, let me try to work on it in a positive way. তো এই জিনিসগুলাই বললাম না যে খারাপ হোক ভালো হোক, জিনিসটা আমাদেরকে হজম করতে হবে। তো এই হজম করার মতো মন মানসিকতা যে অনেকেরই না থাকতে পারে, তাহলে আমাদের সঙ্গে কাজ করতে পারবে না আর কি। জি, এবং আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট আমি শেষেই জানতে চাচ্ছি যে যারা আপনার সাথে এই নতুন বছরে আপনার সাথে কমিউনিকেট করতে চায়, যারা আসলেই চাচ্ছেন যে হ্যাঁ এখন একটু শক্তপোক্ত ভাবে একটু ফাইন্যান্সিয়াল দিকটাকে দেখার জন্য, তারা আপনার সাথে কিভাবে কমিউনিকেট করবেন এবং কমিউনিকেট করার ওয়েটা যদি একটু বলবেন। ভেরি ইজি, আমার ওয়েবসাইট আছে 𝐼𝐚𝐬𝐡𝐢𝐧𝐃𝐂। আমাকে আমার নাম ধরে ফারজানা সুলতানা হিসেবে সার্চ করলে পাওয়া যেতে পারে। I can also be reached on my work number. If you search for me, I'm there on the internet. So আর যদি in the community, in the Bangladeshi community, my cell phone is very available, 408-396-7238. এবং আপনাকে আসলে পাওয়াটা খুব বেশি কঠিন কিছু না। আমরা ওয়েবসাইটে গেলেই আমরা গুগল দিলেই আমি টপে আসবেন, বলতে পারবো। এক্স্যাক্টলি। সেজন্য আপনি হচ্ছেন আমাদের সবার অনেক প্রিয়, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার সময় আমাদেরকে দিয়েছেন, আপনি আমাদের দর্শকদেরকে অনেক গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিয়েছেন, যেটা আসলে আমরা হয়তো বা ভাবতে পারতাম না আগে। আমাদের কাছে ছিল যে সেভিংস হলেই হবে, সমস্যা নেই, সেভিংস করছে, কিন্তু এখানে যে আসলে অনেক কিছু জড়িত, যে আমি সেভিংস করার আগে আমাকে অ্যাটলিস্ট 6 মাসের আমার সংসারের খরচটা আমাকে হাতে রাখতে হবে, তারপরে সেভিংস, তারপরে আমি ইনভেস্টমেন্টের কথা ভাববো। এই যে জিনিসগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের দর্শকরাও আপনাকে আপনার এই কথা শুনে এবং আপনার অ্যাডভাইস নিয়ে উপকৃত হবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ আপনাকে। কন্টিনিউয়াসলি বেসিস, এটা আমার জন্য একটা প্রবণ এবং এক্সাইটিং ব্যাপার কথা বলার। যে কোনো সময় আমি এখানে আছি, এন্ড লাইক আই সেড, বাংলাদেশি কমিউনিটির জন্য আমি সবসময় ওপেন। অন্য যে কোনো সময় সেলফোনে ফোন করতে পারে আর কথা বলতে পারে, বাট জাস্ট নট ইভেন ইন আ ফর্মাল রিলেশনশিপ, আই এম উইলিং টু হেল্প এনিবডি that's needing any kind of advice in that way. এভাবে আসতে পেরে আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ ফর তোমাদের নিউজ অর্গানাইজেশন, তোমাদের এই মহতি উদ্যোগের জন্য। আমি being part of it is also very humble, and it's a humbling experience for me as well. So ওদিক দিয়ে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। রাজু মহাজন, তোমরা সবসময় আমাদেরকে এনকারেজ করেছো। সো এন্টারপ্রেনিয়রদের যারা আর কি এই সমস্ত কাজ করে, তাদেরকে তুমি লাইমলাইটে নিয়ে এসছো, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এটা আমি স্বীকার করতে বাধ্য হই বারবার। এই আর কি। থ্যাংক ইউ। এটা আপনার বিনয় আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অফ কোর্স, মাই প্লেজার। অনেক সময় আবার কথা হবে, ঠিক আছে? খোদা হাফেজ ফর নাও। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর ফিরে আসছি আবার নতুন কোনো অতিথিকে নিয়ে। আইনের শিক্ষার্থী যারা ইউএসএতে উচ্চতর ডিগ্রি নিতে চান অথবা মার্কিন আইন সম্পর্কে ধারণা নিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমেরিকার ল ফার্মে প্যারালিগাল হিসেবে কাজ করতে চান, তাদের জন্য এই বুট ক্যাম্প। অনলাইনে 2 মাস ব্যাপী চলা এই কোর্সে শিক্ষক হিসেবে থাকছেন আমেরিকার স্বনামধন্য অ্যাটর্নি ও আইন বিষয়ের শিক্ষকরা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আমেরিকার ল ফার্মে প্যারালিগাল হিসেবে কাজ করতে পারবেন এই বুট ক্যাম্প কোর্স সম্পন্ন করার মাধ্যমে। ইউনাইটেড স্টেটস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুসারে আমেরিকার একজন প্যারালিগালের মাসিক গড় আয় $3000। রেজিস্ট্রেশন করুন স্ক্রিনে দেখানো লিঙ্কে প্রবেশ করে।
সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আজ আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। 90-এর দশকে কোনো নারী শিক্ষার্থী যে দেশ ছেড়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবেন, সেটা স্বপ্নের চাইতেও কম নয়। সেই সময় যে নারীরা বিদেশে পড়তে এসে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, তাদের মতোই এমন একজন আমাদের সাথে আছেন, যিনি একজন আইটি প্রফেশনাল এবং এই ফিল্ডে কাজ করছেন 21 বছর ধরে। শুধু প্রফেশনাল কাজেই তিনি থেমে নেই, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের কমিউনিটির জন্য তিনি কাজ করছেন বিভিন্ন সংগঠনের সাথে। লেটস ওয়েলকাম শিমুল মৌসাহা। হ্যালো। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা আপনাকে তো অবশ্যই অনেক ভালো আছি। শুরুতেই জানতে চাই, এই যে আপনি 1999 সালে পরিবারের একমাত্র মেয়ে হয়ে যুক্তরাষ্ট্রে পড়তে এসেছেন, এই জার্নিটা কি সহজ ছিল? তৎকালীন সময় তো আসলে এটা এতটা সহজ ছিল না, এবং এই যে আজ আপনি এই অবস্থানে এসেছেন, সেই ক্ষেত্রে সবচাইতে বেশি কার অবদান বলে আপনি মনে করেন? আমি যখন পড়তে আসি, আমি বাংলাদেশে ইন্টারমিডিয়েট দিয়ে পড়ে তারপরে আমেরিকায় এসেছি পড়তে। তো আমার পড়া শেষ করার পর আমি যখন উচ্চশিক্ষার্থীর জন্য দেশের বাইরে আসবো বলে ডিসিশন নিয়েছি, এটা মোটেও সহজ ডিসিশন ছিল না। কিন্তু আমাকে আমার পরিবার, আমার আশেপাশে সবাইকে কনভিন্স করতে হয়েছে যে আই অ্যাম কেপেবল অফ ডুইং ইট। তো আমার এই ব্যাপারে সবচেয়ে বেশি প্রধান সাপোর্ট ছিল আমার বাবা মায়ের, অফকোর্স, কিন্তু আমার মায়ের। আমার মা আমাকে বরাবর একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। আর দুজন মানুষের অবদান, যাদের কথা না বললে আমি অকৃতজ্ঞ হিসেবে প্রকাশিত হব, সে হচ্ছে আমার দিদা, আমার নানি। এই ভদ্রমহিলা ক্লাস 5 পাস, কিন্তু সারা জীবন উনি আমাকে যতদিন বেঁচে ছিলেন, the way she has supported me, it's amazing. আর একজন হচ্ছে আমার ছোট মামা, he has been my mentor my entire life. I chose my career and my education field also based on him, and I wanted to be like him. So এই দুজন মানুষের কথা বলতেই হয়। সো আমার পরিবার বলবো যে আমার সব সময় সাহস জুগিয়েছে। এটা মোটেও সহজ যাত্রা ছিল না, একা পড়তে আসা। বাংলাদেশের কনজারভেটিভ হিন্দু ফ্যামিলি থেকে একা একা এখানে পড়তে আসা একটা পাড়াগাঁয়ে, পেনসিলভেনিয়া একটা পাড়াগাঁয়ে আমি পড়েছি। সো আমার জন্য it was tough, but I made it. Yes. এটা খুবই ইন্সপায়ারিং একটি গল্প, এবং আপনি রাইট নাও কাজ করছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে, সিনিয়র কনসালটেন্ট অফ সিসকো। এই ব্যাপারে যদি একটু জানাতেন আমাদের। CISO. I work for CISO. I work for the Chief Security Officer of Office of Chief Technology Officer of DC Mayor. আমরা হচ্ছে বেসিক্যালি ডিসির পুরো আইটি হাব ফর ডিসি মেয়রের। তার যে চিফ সিকিউরিটি অফিসার, আমি তার সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি। Oh, that's really great, আপু। এবং এই যে মেয়েদের উচ্চ শিক্ষা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? এবং আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলি যে আমরা এখন সবাই কম বেশি শিক্ষিত, কিন্তু উচ্চ শিক্ষার জন্য এই যে বিদেশে পাড়ি জমানোটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? এবং আমরা যদি এভাবে জানতে চাই যে বাংলাদেশে যেসব নারী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে পড়তে যেতে চান, কিন্তু সামাজিক বা পারিবারিক দিক থেকে পারছেন না, তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে দেশের বাইরে পড়তে আসার যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম, it was one of the best decision I have taken in my life. It has changed me tremendously. আমি আমার বাবা মায়ের প্রতি, আমার যারা আমাকে সবসময় সাপোর্ট করছেন তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো। আমি আমার বাবা মাকে আমি সবসময় বলি যে not many women get a chance to live a life the way they want to, and you have given me, so I am ever grateful to you. তো আমি বলবো যে বাইরে যে আসতেই হবে এমন কোনো কথা নেই, দেশের বাইরে এসে পড়তে হবে এমন কোনো কথা নেই, কিন্তু উচ্চ শিক্ষাটা নেওয়া, পড়াশোনাটা করা খুব 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 জরুরি। ইট ক্যান বি এনিওয়্যার। দেশে বসেও যদি পড়াশোনা করা যায়, আই থিঙ্ক ইটস ফাইন।
কারণ শিক্ষিত নারী মানে শিক্ষিত পরিবার, শিক্ষিত নারী মানে শিক্ষিত মা, শিক্ষিত নারী মানে একটা সুন্দর সমাজ। সো আমার কাছে মনে হয় খুব 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 জরুরি। আমি যদি এভাবে আপনার কাছে জানতে চাই যে যখন দুজন মানে যখন একজন পুরুষ এবং একজন নারী দুজনই সমশিক্ষিত হয়, কিন্তু যখনই উচ্চশিক্ষার কথা আসে কিংবা উচ্চশিক্ষা বিদেশ পাড়ি জমানোর কথা আসে, তখন কিন্তু অলওয়েজ পরিবার থেকে, সমাজ থেকে একজন পুরুষকে যতটা প্রাধান্য দেওয়া হয়, একজন নারীকে কিন্তু ততটা প্রাধান্য দেওয়া হয় না। তো আমরা কিভাবে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারি বলে আপনি মনে করেন? টু বি অনেস্ট, এইটা আমাদের দেশ এখনো পুরুষতান্ত্রিক সমাজে আছে। আম, এই সমস্যাটা আমাকেও ফেস করতে হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, আমি বলতে চাই যে আমাদের তো প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, তো আমাদের এত অনেক বড় বড় পজিশনে মহিলা আছেন। অ্যাকচুয়ালি অ্যাজ এ ম্যাটার অফ এত বড় বড় মানুষই আছেন। আমি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর ছোট্ট একটা ক্লিপ শুনছিলাম। তো উনি ওখানে ওনার দলের মানুষদেরকে বক্তব্য দিচ্ছেন, বলছেন যে আমার জীবনের আরেকটা স্বপ্ন হচ্ছে যে প্রধান বিচারপতি আমি যদি মহিলা করতে পারতাম, কিন্তু মনে হয় ইটস টাফ, কারণ হচ্ছে এখনো আমাদের সমাজ ওভাবে অ্যাকসেপ্ট করে নাই। আমরা এই যে আমেরিকায় আছি, আমেরিকাও জাস্ট ইমাজিন যে একজন vice president to be women, it took us for such a long time. President election দাঁড়িয়ে Hillary Clinton হেরেছেন because America was not ready to accept a women as the president. So things are changing. আস্তে আস্তে চেঞ্জ হবে, পরিবর্তন আসবে। আমি যে সমস্যাটা আমি গিয়েছি, যখন আমি দেশের বাইরে যখন আসার কথা বললাম, as I said that I come from a very conservative, typical conservative হিন্দু বাংলাদেশি ফ্যামিলি। আমার ফ্যামিলিতে মেয়েরা পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, গান বাজনা করে, তারপর বিয়ে শাদী হয়, এন্ড অফ দ্য স্টোরি, দ্যাটস ইট। I wanted to break that myth. এবং আমার এটা পরে আমার পরিবারের অনেক ছেলেমেয়েরা, অনেক মেয়েরা পড়াশোনা করেছে। এবং আমার সোসাইটিতে, যে ঢাকায় যে সোসাইটিতে আমি বড় হয়েছি, অনেকেই এসছে যে এই আপু যদি করতে পারে আমিও করতে পারবো। সো থিংস হ্যাজ বিন চেঞ্জিং অল্প অল্প করে, and I had to be a very proper example for all these people. And if I can do it, anyone can do it. And it was not an easy journey, but I made it happen, and I think anyone and everyone can happen. But বাবা মাদেরকে প্রথমেই তো মেয়েদেরকে নিয়ে একটা ভয় থাকে যে ও আমার মেয়ে বা দেশের বাইরে যাবে, কি করবে, কিভাবে করবে, খাবে কি, চলতে পারবে নাকি। বাট আমরা মেয়েরা অনেক অনেক মানসিক ভাবে অনেক সাহসী, যে আমরা কি করব, আমাদের কিন্তু প্ল্যান থাকে। মোটামুটি মোস্ট অফ দ্য টাইম আমাদের প্ল্যান থাকে যে আমরা এটা করবো, এটা পরে এটা করবো, এটা করবো। আমরা লট মোর অর্গানাইজড দ্যান মেন। ওই ব্যাপারটা আমি বলছি না যে আমি কখনো ওই ফেমিনিস্ট টাইপের কথা তো বলবো না যে ও মেয়েদের মতো ছেলেরাও করতে পারে, ছেলেদের মতো ছেলেরা ছেলেদের কাজ করে, মেয়েরা মেয়েদের মতো কাজ করে। বাট আই এম জাস্ট সেইং দ্য এডুকেশন অনুযায়ী আমাদের বাবা মায়ের আরেকটু বেশি পরিমাণ নির্ভরতা থাকা উচিত মেয়েদের প্রতি, যে আমরাও করতে পারি, উই ক্যান ডু ইট টু। একটা ছেলে যদি বাবা মাকে দেখতে পারে, মেয়েও বাবা মাকে দেখতে পারে। একটা ছেলে যদি পরিবারকে সামলাতে পারে, মেয়েরাও পারে, মেয়েরাই তো পরিবার দেখছে। সো সেখানে তো এটার প্রশ্ন আসে না। সো হোপফুলি থিংস উইল চেঞ্জ। অবশ্যই। এবং এইসব ক্ষেত্রে যারা যুক্তরাষ্ট্রে এসেছে কিংবা যারা বাংলাদেশে আছে, আপনার কাছে নেটওয়ার্কিং কতটুকু জরুরি বলে মনে করেন? এবং যারা নতুন যুক্তরাষ্ট্রে, এবং নেটওয়ার্কিং এর জন্য কি কি করা উচিত? না, নেটওয়ার্কিং ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। It starts with এখানকার স্কুলের সবচেয়ে বেশি ভালো জিনিস হচ্ছে, I went to a state university in Pennsylvania. So ওখানে যে ভালো জিনিসটা হচ্ছে যে they actually make the student goals for career days. তারপরে ধরেন যে কোনো রকম জব ফেয়ার হচ্ছে। আমরা আই রিমেম্বার আমার কোনো মোটামুটি একটা ছেঁড়া ফাটা একটা স্যুট ছিল, সেই স্যুট আর জিন্স পরে আমি ঢ্যাং ঢ্যাং করে career fair চলে গেছি, job fair চলে গেছি, because the thing is you just learn how to you create your resume and stuff like that. Networking is so important, how you present yourself. I would say in my profession where I am right now, it has been purely networking. I always talk, because if you don't talk, if you don't tell who you are, how are you going to sell yourself, how people will know about you? No one is going to go and look into your resume, কারোর এত সময় নাই। So it is very important what you know, যতটুকু জানো, বানিয়ে কথা না, যতটুকু জানি ততটুকু বলা উচিত যে হ্যাঁ আমি এই ব্যাপারটা নিয়ে জানি। তো কেউ না কেউ ওইখানে
কেউ না কেউ কোনো না কোনো মানুষ যাবে, নট লাইক ওভারবোর্ডিং। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে আমি যত না তার চেয়ে বেশি বলা, অথবা কিছুই না বলা। সো টু বি ইন a right state and just go and do the networking is very very important. It's so important, I cannot explain it enough. আমার এখানে যত যদি কোনো ফরেন স্টুডেন্ট আসেন, if I talk to them, I always tell them, please don't be shy, go and talk to people. And if I can meet with people and if I introduce you with someone, আপনার উচিত যে গিয়ে কথা বলা, because it's so very important for your career. So I would say networking is very important. নেটওয়ার্কিং থেকেই মনে পড়লো যে আপনি অনেক অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং আছেন, এবং বাংলা কমিউনিটি কেন্দ্রিক সংগঠনগুলোতে আপনি অনেক অ্যাক্টিভ। যেমন আমি কিছু যদি নাম বলি, দিছে বইমেলা, বাংলা স্কুল সহ আরো অনেক সংগঠন আছে যার সাথে ওতপ্রোতভাবে আপনি জড়িত আছেন। আপনার এসব কমিউনিটি ওয়ার্কের লক্ষ্য কি? কোন মেসেজ আপনি অ্যাকচুয়ালি পৌঁছে দিতে চাইছেন? আপনার কোয়েশ্চেন উত্তর দেওয়ার জন্য আমি একটা কথা বলতে পারি যে আমার আপব্রিঙ্গিং দুই দিকে। একদিকে হচ্ছে আমি খুব বাংলাদেশি ঘরানা থেকে এসেছি, যেহেতু খুব ছোটবেলায় চলে এসেছি আমেরিকাতে। আবার আমেরিকাতে যেহেতু আমি এখানে একটা পিওর একটা সাদা স্কুলে পড়ে একদম একা ওরকম ভাবে বড় হয়েছি, সো ইট ক্যান হেল্প মি। সো আমারও একটা সময় যাচ্ছে যে সময় আমি বুঝতে পারছিলাম না যে আমি কি আমার কালচার পছন্দ করি কিনা, নাকি আমি আমার I want to be American. So where I want to be the liaison for the people who are born and brought up here, the first generation and the parents. কারণ আমার মনে হয় আমি ওদের প্রবলেম গুলো বুঝতে পারি। কারণ হচ্ছে আমি সবসময় দেখা যায় যে আমার সাথে বাংলা স্কুলের অনেক ছেলেমেয়েরা এখনো ভীষণ খাঁটি, ওরা হাই স্কুল পাস করছে, তারপর আমার কাছে আসে, আপু আমাকে বলো আমি কি করবো। ওদের আমি কলেজের অ্যাপ্লিকেশনের রেকমেন্ডেশন লিখে দিই, বা ওদের সাথে বসে অনেকক্ষণ ধরে কথা বলি। আই ট্রাই টু টেল দেম দ্যাট লার্ন এভরিথিং। আমার বাবা, আমি যখন দেশ ছেড়ে, আমার বাবা গেভ মি এ ভেরি গুড পিস অফ অ্যাডভাইস, বলেছে যে ইউ হ্যাভ টু লার্ন এভরিথিং হোয়াট ইউ ক্যান, অলসো গিভ হোয়াট ইজ বেস্ট ইনসাইড অফ ইউ। আমার কালচার যেটা বেস্ট সেটা আমাকে অফার করতে হবে, আর ওদের কালচার যেটা বেস্ট সেটা আমাকে নিতে হবে। সো as that aspect, I'm actually a very proud Bangladeshi American, and I think I want to be the liaison for this generation. I want to share my culture and my history with the next generation, who shouldn't be ashamed of it, who shouldn't be like shy away. The Bangladeshi, no, I don't want to talk about it. I want them to be very proud, the way I say I'm a proud Bangladeshi American. I want them to say that I'm a very proud American Bangladeshi. So I think that's something that I want to be. আপনার মেসেজটা খুবই সুন্দর। আপনি 21 বছর ধরে আইটি সেক্টরে কাজ করছেন। আপনি কেন এই সেক্টরটিকে বেছে নিয়েছেন এত সেক্টরের মাঝে, এবং এই সেক্টরটির কিছু সুবিধা কি আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন? That's really funny question, because HR আমি কিছু পারি না। I studied computer science, math and statistics. That's what my major was. And right after my graduation, ওই সময়টা 9/11 happened, so it was really hard for me to find a job. But somehow I landed with a job, and it has been a long 21 years that I've been in this industry, and I like what I do. I started my career as a software developer, and now I work as you know, the senior consultant, and I do enjoy it. I don't think that everyone has to be in IT. I think you need to know what you like to do. If you don't enjoy your job, শুধুমাত্র টাকার জন্য কাজ করাটা is not the right thing to do, but also your satisfaction. একটা সার্টেন পয়েন্টে আসার পরে মনে হয় যে না, কি করলাম জীবনে, তো ওইটা যেন না হয়। তো আইটি সেক্টর ইজ গ্রোয়িং, ফাস্ট গ্রোয়িং, ইটস রিভলভিং, consistently learning. Someone is studying in computer science in school versus when you are applying in real life is two different things. That's something we don't realize. সবাই মনে করো ও আইটিতে কিছু কোর্স করে এখানে চলে আসলাম, ইউ ক্যান হয়তো কিছুদিন হয়তো সাস্টেইন করতে পারবেন, বাট ইভেন্চুয়ালি ইউ ক্যান বি ইন এ ট্রাবল। সো আমার যেটা মনে হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট to know and learn what you like to do, and also to have a very good knowledge about it. IT is very good field,
for the people who is interested in technology and wants to know what's going on in future and how the next future is going to be. Our power generation is a lot more smarter than me. Like all the people who works with me, they are younger people, and আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, and I feel very threatened by them. But to be honest, but I have to say it. যদি বলতেন স্পেসিফিকলি যে দুটি আপনার কাছে যদি এভাবে জানতে চাই যে দুটি সুবিধা যে মেয়েদের জন্য। মেয়েদের জন্য ইটস নট মেয়ে আর ছেলে, ইটস আ ফিল্ড ফর এভরিওয়ান। এইটাকে এখানে আমি মোটো একটা ডিভিশন, জেন্ডার ডিভিশন করবো না। ইটস আ ফিল্ড ফর এনিওয়ান এন্ড এভরিওয়ান। ইফ ইউ আর গুড অ্যাট দ্যাট ইউ শুড বি দেয়ার। আই মিন দেয়ার ইজ নো হার্ম ইন, লাইক ইটস নট অ্যাবাউট এটা মেয়েদের ফিল্ড আর ছেলেদের ফিল্ড। It's a predominantly একটা পুরুষ শাসিত একটা ইন্ডাস্ট্রি, টু বি অনেস্ট। এন্ড সেখানে আমি যে বললাম যে আমার I always call myself a proud member of technology, proud women in technology in color. So I am super proud about that. আমি সবসময় বলি যে তোমরা এতগুলা মানুষ, এতগুলা ছেলের মধ্যে আমি একজন কালার্ড একটা মেয়ে। So আমার এটা খুবই প্রাউড লাগে। আমি সবসময় I'm going to be super proud about that. So এক্স্যাক্টলি, এর মধ্যে কিছু না, you just have। এবং এখান থেকে যদি আমি জানতে চাই যে আপনি উইমেন ইন টেকনোলজি ইন দ্য দিস এরিয়া এবং খুব একজন প্রাউড মেম্বার, আপনি বারবার এই কথাটি বলছিলেন, এই ব্যাপারে কিছু জানতে চাই আসলে এটা সম্পর্কে যদি একটু আমাকে সংক্ষেপে জানাতেন। আমি অ্যাকচুয়ালি যেটা আমি বলতেছি, যেটা বললাম যে দিস ইন্ডাস্ট্রি ইজ প্রিডমিনেন্টলি মানে মেল ডমিনেটেড। তো এখানে ছেলেরাই ভালো ভালো কাজ করছে, মেয়েরা হয়তো এতটা সুযোগ সুবিধা পায়নি বা পাচ্ছে না, বা তারপরও অনেক মেয়েরা চলে আসছে। ডিসি গভর্নমেন্টে কাজ করা, আই ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট অ্যাজ ইউ নো, অফিস অফ চিফ টেকনোলজি অফিসার। সো আমাদের একটা জিনিস হচ্ছে এখানে বিভিন্ন বর্ণের মানুষ কাজ করে, বিভিন্ন বর্ণের মেয়েরাও আছে। সো আমার ডিপার্টমেন্টে হাতে গোনা দুজন মানুষ, একজন আফ্রিকান আমেরিকান আর একজন আমি বাংলাদেশি আমেরিকান। We are the two women in this আমার ডিপার্টমেন্টে। বাট সবাই হচ্ছে ছেলে এবং সবাই কাজ করছে। বাট ইউ নো, উই আর স্টিল ঢুকে এটা করতে চাই, ওটা করতে চাই। We are just always talking and we are just trying to make the best out of it. And I think we just need to try. Again, things will change. Society will change. People will see that how great we are as women and how great, and even as technologists we are great. So people will see someday. So it's not only ছেলেরা। So থ্যাংক ইউ সো মাচ। এবং সম্প্রতি আমরা জানতে পেরেছি আপনি ভিকারনেসা স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রাম হতে চলেছে আগামী বছর। এই ব্যাপারে কিছু জানতে চাই, এই উদ্যোগ নেওয়াতে কারা উপকৃত হবে বলে আপনি মনে করেন? So next year, 2024, our goal is to do an alumni association. Alumni association, we haven't started the non-profit organization yet, but we're planning to do it. But we announced the date. September 2024 Vikarnesar একটা alumni reunion করব। এবং আমরা হচ্ছে we want to say welcome to Washington DC টাইপের একটা ব্যাপার, যে it could be from anywhere in the world, people can join in. The whole idea for doing this organization, initial plan is to help whoever has graduated from Vikarnesar, তারা এই অর্গানাইজেশনের মাধ্যমে they will be helpful. Like it could be any legal matter or personal matter, or job related and stuff like that. So we have a huge plan, so we are bringing it up. So I don't want to give out all the secrets and the planning, but yeah, we are very excited about it, and it's for our girls, all the Vikis around the world who will be beneficiary from this effort. I believe so. অবশ্যই, এবং আমাদের দর্শকদের মধ্যে যারা আছেন ভিকারনেসা স্কুল অ্যান্ড কলেজের, আই বিলিভ তারাও এই মেসেজটি পেয়ে গেলেন, তারাও আপনাদের সাথে কমিউনিকেট করবেন এই সংগঠনের সাথে যোগ হবার জন্য। এবং এটা খুব ভালো একটি উদ্যোগ আমি বলবো। এবার আমি আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাই যে আপনি মুক্তিযুদ্ধের গল্প পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান এবং সেই ব্যাপারে কাজও করেছেন কিছু সংগঠনের সাথে। মুক্তিযুদ্ধ দেশের মানুষের জন্য এই যে কাজ করে যাওয়া, এই ব্যাপারে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? মুক্তিযুদ্ধ সবসময় আমার মনে আছে। আমি যতদিন বাঁচবো, my father, he is also a freedom fighter. Our family is very much involved in politics, and
They have been. So আমি কখনো বলবো না যে মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ ছাড়া মুক্তিযুদ্ধ এটা হয় না। আমাদের জেনারেশনের অনেকেই এটা হয়তোবা দে ডোন্ট কেয়ার, বাট আই কেয়ার, বিকজ কোনো জাতি কখনোই কোনো উন্নতির শিখরে যেতে পারবে না উইদাউট নোয়িং দ্য ইতিহাস প্রপারলি। It doesn't matter. You can be American Bangladeshi or you can be Bangladeshi American, but you need to know your root. And my goal was like যখন আমি এই মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু কাজ করছিলাম, আমি আমার বন্ধুদের সাথে ছোট ছোট অনেকগুলো কাজ করেছি, এবং দ্য হোল আইডিয়া ওয়াজ যে আমাদের মুক্তিযুদ্ধের আসল ঘটনাটা আমাদের জেনারেশনের সামনে তুলে ধরা, আমাদের পরবর্তী জেনারেশনদের সামনে তুলে ধরা। এই ভিত্তিতে আমি অনেকগুলো কাজ করেছি এখানে। আমরা একটা প্রোগ্রাম করতাম, এটা বলতো ৭১ গল্প বলে। এটার একটা এই প্রোগ্রামটা আমরা অনেকদিন ধরে করেছি, এখানকার সব কলেজে গিয়ে আমরা ইভেন্ট গুলো করতাম। তারপর দৃষ্টিপাত ডিসি বলে একটা চ্যাপ্টার ছিল। দৃষ্টিপাত ওয়াজ এ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, so I was one of their organizers, so ওটাও করেছি। আমাদের একটা ওরাল হিস্ট্রি প্রজেক্ট, যেটা আমার দুই বন্ধু was severely involved in that. They worked really hard. ওরাল হিস্ট্রি প্রজেক্ট করেছে, যে ইউটিউবে আছে, মুক্তিযুদ্ধের উপরে। অনেক ওই সময়কার অনেক মুক্তিযুদ্ধ, আমাদের এই গল্পগুলো, রিয়েল গল্পগুলো, মুক্তিযোদ্ধাদের গল্পগুলো কিন্তু হারিয়ে আছে। আমাদের এক বড় ভাই রিসেন্টলি, আমরা গত বইমেলায়, ডিসি বইমেলাতে একটা ব্লকেট বলে একটা মুভি দেখলাম। এটা আমাদের আরেক বন্ধু করেছেন, এবং ইট ওয়াজ আ ভেরি আনটোল্ড স্টোরি। মানুষ জানেই না এরকম একটা ঘটনা হয়েছে। সো my effort for anything for মুক্তিযুদ্ধ, I'm always up for it, because I can probably make it more modernized, because I can think through, and I can think that আচ্ছা কিভাবে অন্য মানুষকে, যেটা ওই যে বললাম, connection between the parents and the এখানকার born kids. So I can be the liaison for that too, because I can think what they're thinking. So ওই পার্টটুকু আমার জন্য ইজি। সো এই জন্য I'm always interested, and I'm always up for anything to do like that. So হ্যাঁ, এবং আপনার কাছে যদি আমি আমরা একদমই সময় শেষ, আমাদের শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই যদি জানতে চাই যে এই যে স্ট্রাগল করে, একটি অবস্থান প্রতিষ্ঠিত করে, সংসার সামলে, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছেন, প্রাপ্তি বা সেলফ স্যাটিসফ্যাকশন কতটুকুন কাজ করে, এবং আমাদের দর্শকদের জন্য কি আপনার কোনো সাজেশন আছে, এটা যদি খুব সংক্ষেপে বলতেন। প্রাপ্তির থালা শূন্য, এখনো অনেক কাজ বাকি, কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশন বলতে, মানে নিজের জন্য বলতে গেলে, I think I'm pretty happy where I am right now in my life, but I want to do more. I want to do more for the people. I want to do more for my people, my community, and that's my goal. I don't need recognition. I don't want to do anything for like, oh, এটা করে আমি আরো বেশি কিছু করব. If something helps someone, I would always go for it. And আমার কমিউনিটির কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেকেই অনেক কিছু করেন, and আপনারা সবসময় করছেন, আপনাদের you guys are অনেকেই অনেক কিছু করার মতো ক্ষমতা রাখেন. Please do more, but it should be more like for the people, not for your own satisfaction. It should be for the people. যেটা করে কারো যদি কোনো লাভ হয়, that should be our goal, not necessarily যে এটা করে আমার কোনো আমি বিশাল বড় কিছু হলাম। তো আমি জানি না, আমার প্রাপ্তির থালা এখনো শূন্য। আমি এখনো সারাদিন চিন্তা করি এরপর আমি আর কি করবো। So that's what is going on. আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় আমাদেরকে দিচ্ছেন, এবং আমাদের কমিউনিটির জন্য যে আপনি কাজ করছেন সেটার জন্য অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে যারা যুক্তরাষ্ট্রে নতুন এসেছে, কিংবা যারা হচ্ছে পরবর্তী প্রজন্ম, তারাও আপনার এইসব কাজ দিয়ে বা এইসব সংগঠন দিয়ে অনেক বেশি উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর ফিরে আসবো নতুন একজন অতিথিকে নিয়ে। In the competitive landscape of the U.S. job market, a mere 2% of applicants receive any form of response after submitting their resumes for job positions. What's more, an overwhelming majority, nearly 100% of the time, are left in the dark without any feedback on why their resumes were not selected or why they did not secure the final job offer post-interview. This situation is undeniably frustrating,
demoralizing, and a significant time drain. Enter 𝐷𝐸𝐸, our state-of-the-art AI-powered solution designed to tackle this issue at its core. Representing the pinnacle of third-generation AI technology, 𝐷𝐸𝐸 provides unprecedented insights into how job seekers' resumes are perceived by recruiters and hiring managers. Our mission is clear: to empower job seekers by offering a comprehensive suite of tools, thereby making their job search process not only seamless but also entirely within their control. Built upon a foundation of customer-centric principles, 𝐷𝐸𝐸 stands out with its affordable pricing, customizable services, and rapid order delivery. We believe in putting the job seeker's experience first, offering a transformative solution that addresses the pain points of the current job application process. বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম নতুন একজনকে নিয়ে। আপনারা সবাই ভাবছেন কে তিনি? আজকে আমাদের সাথে এমন একজন আছে যার অনেকগুলো কাজের কথা আমরা এর আগে তার মুখ থেকে শুনেছি। যেমন তিনি কাজ করছেন আর্লি কেয়ার অ্যান্ড এডুকেশন অ্যারেনাতে অ্যাজ এ অ্যাডভোকেট ফর হিউম্যান রাইটস এবং কারেকশনাল স্পেশালিস্ট হিসেবেও তিনি কাজ করছেন। কিন্তু অনেকগুলো পরিচয়ের মধ্যে আরেকটি পরিচয় হলো তিনি একজন রিয়েলটর। যেই বিষয় নিয়ে আমরা আবার নতুন কোনো পর্বে কথা বলবো বলে দর্শকদের কথা দিয়েছিলাম, এবং সেই কথা রাখতেই আজ আমরা রিয়েলটর হাসান চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের শোতে। লেটস ওয়েলকাম আমাদের সবার প্রিয় রিয়েলটর হাসান চৌধুরী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবারও আমি আমার রিয়েলটর হিসেবে কি কাজ করি সেই ব্যাপারগুলোতে এবং আপনাদের কিভাবে সাহায্য করতে পারবো সে ব্যাপারে আপনাদেরকে আজকে বলবো। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আপনার অনেকগুলো পরিচয়ের মধ্যে একটি বড় পরিচয় হচ্ছে আপনি রিম্যাক্স রিয়েলটি গ্রুপের রিয়েলটর হিসেবে কাজ করছেন, এবং রিয়েলটর হিসেবে আপনি কমিউনিটির একটি পরিচিত মুখ। এই যে বর্তমানে এত হাই ইন্টারেস্ট রেটে মানুষ থমকে আছে, প্রপার্টি কিনতে পারছে না, কিংবা আসলে বুঝতেই পারছেন না যে কি করা উচিত এই সময়, তাদের জন্য আপনি কি ধরনের অ্যাডভাইস দিবেন? আসলে এই পরিস্থিতিটা নিয়ে সবাই একটু খুবই চিন্তিত। তারপরেও আমি বাড়ি কেনার ব্যাপারে একটা কথা বলবো যে এখনকার যে পরিস্থিতি আছে, যে ইন্টারেস্ট রেট অনেক, সেজন্য আপনার মর্টগেজ পেমেন্টটা অনেক হয়ে যায়, যেটা অনেকেরই হয়তোবা দেখা যায় যে তারা এটা অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত হয়ে যায়, এবং সেই জন্য চিন্তা করছে যে না, আমরা এটা এখন বাড়ি কিনা বন্ধ রেখে পরে যখন ইন্টারেস্ট রেট কমবে তখন করব। কিন্তু একটা জিনিস একটু ভাবতে হবে যে যখন ইন্টারেস্ট রেট কমবে, আপনারা কিন্তু দেখেছেন কোভিডের সময় যখন ইন্টারেস্ট রেট 2 পয়েন্ট সামথিং থেকে 3 পয়েন্টের মধ্যে ছিল, অ্যাট বেস্ট 4-5 পর্যন্ত যখন ছিল, তখন বাড়ির দাম কিন্তু অনেক ঊর্ধ্বগতিতে ছিল। তো এবার যখন বাড়ির দামটা ইন্টারেস্ট রেটটা কমবে তখন বাড়ির দামটা কিন্তু আবারও বেড়ে যাবে। তো সেই কারণে আসলে আপনার যদি খুবই প্রয়োজন হয় যে আপনি বাড়ি কেনার জন্য বদ্ধপরিকর, এখন কিনে ফেলবেন, আপনার সবকিছু ঠিক আছে, তাহলে আমি বলবো যে এখন ভালো সময় এভাবে, যদি আপনি এমন বাড়ি সিলেক্ট করতে পারেন যে বাড়িটা থেকে আপনি আপনার রিয়েলটর আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারবে, যেটা যে আপনি বাড়িটাকে যে মার্কেট রেট আছে সেটার চেয়ে যদি একটু কম মূল্যে নিতে পারেন, কোনো এরকম বাড়ি যদি আপনি সিলেক্ট করতে পারেন যে বাড়িটা আপনি কিছু হয়তোবা রেনোভেশন করতে হবে, কিন্তু বাড়ির তারপর আপনার এই ব্যাপারে আপনি হয়তোবা আপনার যে সেলারের কাছ থেকে আপনি কিছু ক্রেডিট নিতে পারবেন। তো সেই ক্রেডিটটা নিলে আপনার যেটা সুবিধা হবে, আপনি বাড়িটা কম দামে পেলেন, এবং সেই সেলার যে আপনাকে ক্রেডিটটা দিল, আপনার যে এক্সট্রা মর্টগেজ যেটা আপনি পে করছেন সেটা কিন্তু আপনার সেটা দিয়ে কভার হয়ে যাচ্ছে। আমরা যেমন একটা গুঞ্জন আছে, এমন যে রিউমার আছে যে এপ্রিল 2024-এ ইন্টারেস্ট রেট কমে যাবে, তখন কিন্তু আপনি আবার রিফাইন্যান্স করে 6 মাস পরে আপনি রিফাইন্যান্স করতে পারেন। রিফাইন্যান্স করে আপনি আপনার মর্টগেজ আপনি নামিয়ে নিয়ে আসবেন, তখন আপনাকে এই ব্যাপারে আপনার সেই পেমেন্টটা ঠিক হয়ে গেল, আপনার অত বেশি পেমেন্ট দিতে হলো না, কিন্তু ইন দ্য মিন টাইম আপনি কিন্তু আপনার বাড়িটা কম দামে পেয়ে গেলেন। কিন্তু তখন কিন্তু আপনি এই বাড়ি আপনার ইকুইটি হয়ে যাবে আরো কমপক্ষে
50,000 অথবা 1 লাখ পর্যন্ত আপনার ইকুইটি বেড়ে যেতে পারে সেই সময়। সো বাড়ি যদি আপনার কেনার জন্য বদ্ধপরিকর থাকেন, আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে, আপনার ইনকাম ঠিকমতো থাকে, তাহলে বাড়ি কিনে নেওয়া যায় এখনই, কোনো সমস্যা নেই সে ব্যাপারে। একটি বাড়ি কিনতে হলে একজন ক্রেতার কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই হাই ইন্টারেস্ট রেটের সময়ে, এবং যারা বাড়ি বিক্রি করতে চান তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আচ্ছা, আমি যারা বাড়ি কিনতে গেলে আপনারা জানেন যে 2 বছরের ট্যাক্স ফাইলিং আমাদের জন্য লাগে। W2 তে হলে W2, আর আপনি যদি 1099 হন তাহলে 1099 এর 2 বছর, কিছু পরিস্থিতিতে 3 বছরের লাগে। আপনারা সেই স্টেটমেন্টগুলো যদি আমাদের কাছে দেন, আমরা আমাদের লোন অফিসারের সাথে কথা বলে, এবং আপনার 1 মাসের পে স্টাব লাগবে, সেগুলো আপনি আমাদের কাছে দিলে আমরা আপনাকে একটা অ্যাপ্রুভাল লেটার পাঠিয়ে দিব। সেই অ্যাপ্রুভাল লেটার অনুযায়ী আমরা আপনি যত অ্যামাউন্টের জন্য আপনি অ্যাপ্রুভ হবেন, সেই অনুযায়ী আমরা আপনাকে বাড়ি পাঠাবো। বাড়ি আপনারা দেখে সেটা যদি আপনার পছন্দ হয় তখন আমরা সে বিষয়ে আগাবো। আর তাছাড়া বাড়ি কেনার জন্য আমার একটা মানে আছে, যেটা যে বাড়ি কেনার জন্য আপনার আসলে প্রথমে প্ল্যানিংটা করতে হবে। আপনার অনেকেই হয়তো আমরা এরকম ভাবি যে হ্যাঁ, আমার একটা ড্রিম বাড়ি, আমি একবারে কিনে ফেলবো, আমি টাকা জমাচ্ছি, সেই পর্যন্ত আমি টাকাটা এই পর্যন্ত আমার টাকা হয়নি, সেজন্য আমি এখনো ওয়েট করছি, এটা হলে আমি কিনবো। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আমেরিকাতে কেউ 1টা 2টা বাড়ি কিনে না, অনেকেই দেখা যায় 3, 4টা 5টা পর্যন্ত বাড়ি কিনা হয়। কারণ কি? কারণ হচ্ছে যে এই জায়গায় লোন নেওয়ার জন্য তেমন কোনো সমস্যা নেই। আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে আপনি নিতে পারেন, এবং ওয়ান আফটার আনাদার আপনি আপনার চয়েস মতো বাড়ি পাল্টাতে পারেন। তো প্রথমেই যেটা হয় যে আপনি যদি স্টার্টার হোম বলে অনেকেই, যে আপনি টাউন হাউস অথবা কোনো অ্যাপার্টমেন্ট এরকম কিনে ফেললেন, সেটা হয়তোবা যেই আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবেও কিছু আছে, আমি সেটা পরে আসছি সেই ব্যাপারে। এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আপনি বাড়ি কিনে ফেললে আপনার যেটা হলো, আপনি যেই টাকাটা আপনি রেন্ট দিচ্ছেন সেই টাকাটা কিন্তু আপনি আপনার নিজেকে দিচ্ছেন। তখন এটা সুবিধা হবে আপনার জন্য যে আপনি আপনার সেই রেন্ট দিয়ে আপনার ইকুইটি করে ফেলবেন, এবং সেই বাড়িতে আপনার ইকুইটি জমবে। সেখান থেকে আপনি আপনার দ্বিতীয় বাড়ির জন্য চিন্তা করতে পারবেন। এভাবে করে কিন্তু অনেকেই দেখা গেছে যে একটা থেকে আরেকটা বাড়ি করে নিজেই আসলে এই ব্যাপারে ইনভেস্টর আমাদের দেখেছি যে অনেকেই এইভাবে মানে ইনভেস্টর হয়ে গেছেন এইভাবে করতে করতে। তো আমরা সেজন্যই আর কি আমি বলি যে বাড়ি কেনার জন্য আপনার প্রথমে প্ল্যানিংটা করতে হবে। আপনি সবাই যেটা বলে আর কি আমেরিকান ড্রিম, যে একটা বাড়ি থাকবে, তার এই ব্যাপারটা সবাই আমেরিকান ড্রিম হিসেবে নেয়। তো সেটা পূরণ করার জন্য কিন্তু আপনি আমেরিকায় এসেই আমার এমন অনেক ক্লায়েন্ট আছেন যারা মাত্র 3 বছর হয়েছে আমেরিকায় এসেছেন, এবং এখনই ওনারা 2টো বাড়ি ওনার হয়ে গেছে। সো কিভাবে হয়েছে, উনি 2 বছর আসার পর থেকে 2 বছর পরে উনি প্রথম বাড়িটা কিনে ফেলেন, একটি অ্যাপার্টমেন্ট কিনে ফেলেন। এরপরে নেক্সট ইয়ারেই তিনি আবার কিনেছেন সিঙ্গেল হাউস। সো জাস্ট প্ল্যানিং এর কারণে তিনি এই ব্যাপারটা করতে পেরেছেন। তো আমি এভাবেই সবাইকে সেজন্য উৎসাহিত করব যে এভাবে যে আপনারা এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনার ড্রিম বাড়ির জন্য ওয়েট করতে হবে আপনার বাড়ি কেনার জন্য। হ্যাঁ, ড্রিম বাড়িটা আপনি হয়তোবা দ্বিতীয় কিংবা তৃতীয় বাড়ির সময় গিয়ে আপনি করতে পারবেন, কিন্তু আপনি স্টার্টার হাউসটা কিনে ফেললে আপনার যেটা হবে, আপনার ইকুইটিতে আপনি মানি মেক করবেন, এবং আপনি নিজের যেই টাকাটা রেন্ট দিচ্ছেন সেটা আপনার ইনভেস্টমেন্ট হিসেবে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আপনার কথা শুনে প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, রাইট। এবং এই ব্যাপারেও আমরা হেল্প করতে পারি, যেটা যে আপনি যদি আপনার 2 বছরের W2 অথবা 1099 আমাদের কাছে দেন এবং 1 মাসের পে স্ট্যাব দেন, আপনাকে একটা ইকোনমিক্যাল স্ন্যাপশট আমরা দিয়ে দিব। এটা অনুযায়ী আপনার যদি এখন রেডিও না থাকেন, আপনি নিজেকে রেডি করে ফেলতে পারবেন। জি, যারা বাংলাদেশ থেকে ভিজিট ভিসাতে এসে প্রপার্টি কিনতে চায় তাদের আপনারা কি করে সাহায্য করে থাকেন? অন্য দেশের নাগরিক কি করে যুক্তরাষ্ট্রে প্রপার্টি কিনতে পারে? এ ব্যাপারে আমাদের একটি লোন আছে, যেটা হচ্ছে DSCR লোন বলে এটাকে। এটা হচ্ছে 25% ডাউন পেমেন্ট দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সো আপনার আসার পরেই আপনার যে ডকুমেন্টস আছে সেটা দিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই করতে পারেন, এবং আপনার কাছে যদি 25% ডাউন পেমেন্ট থাকে, আপনি যে বাড়িটা পছন্দ করবেন সেই বাড়িটা আপনি কিনে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা নিয়ে মানে কোনো সমস্যা হয় না যে আপনি পুরা ক্যাশ পেমেন্ট দিয়ে কিনতে হবে, তা না। 25% ডাউন পেমেন্ট দিলে আপনি বাড়িটা কিনে নিতে পারবেন, যে কোনো দেশের এখানে বাড়ি কিনতে পারবেন। দ্যাটস এ গ্রেট অপরচুনিটি। যারা ভিজিট ভিসাতে আসে বা যারা অন্য কোনো
অন্য কোনো দেশ থেকে আসেন অবশ্যই নাগরিক, তারা হচ্ছে খুব সহজেই এই বাড়ি কিনতে পারবেন। অবশ্যই খুবই সহজ, কারণ এখানে আমাদের একটা নিয়ম আছে যেটা যে রেসিডেন্সিয়াল মানে স্ট্যাটাসের উপর ভিত্তি করে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না যে এই জন্য আপনি বাড়ি কিনতে পারবেন না। সো ও এটার কারণেই আমরা এই জিনিসটা করতে পারি। জি, ওকে। আমরা আমরা অনেকেই দেখি যে এখন অনেকে বাড়ি কেনার জন্য শহরমুখী না হয়ে একটু দূরে কিনতে চান, যেখানে হয়তো বাড়ির দাম কম হলেও অন্যান্য সুযোগ সুবিধা যেমন কর্মসংস্থান কম বা পাবলিক ট্রান্সপোর্টের যে একটা সুবিধা সেটাও কম। আমরা জানতে চাই এই দিকটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি কোনো পজিটিভ দিক নাকি এটা আসলে কতটুকুন কিভাবে আপনি দেখছেন ব্যাপারগুলি? ব্যাপারটার মধ্যে আসলে এটা ডিপেন্ড করে কি যে যিনি বাড়ি কিনছেন ওনার, যেমন এখন দেখা যাচ্ছে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছে, তো তার জন্য কিন্তু ট্রান্সপোর্টেশনটা প্রতিদিন সকালে উঠে যেতে হবে তার অফিসে, এটা কিন্তু কোনো ব্যাপার না তার জন্য। তার জন্য ব্যাপার হচ্ছে যে সে যদি একটা খুব ভালো একটা লাইফ লিড করতে পারে, একটা কোয়ালিটি লাইফ লিড করতে পারে, সেটা তার জন্য তারা কিন্তু ইচ্ছে করলেই একটু দূরে গিয়ে তারা নিজের ইয়ে করতে পারে। এবং আমেরিকাতে আপনারা জানেন অবকাঠামোগত এরকম ব্যাপার আছে, আপনি সেই অনেক দূরে দূরেও আপনি আপনার যে জিনিসগুলো আপনি চান, মেসিস অথবা আপনার জায়ান্ট অথবা ভালো ভালো চেইন শপগুলো যে কোনো জায়গাতেই আছে। তো আপনার কিন্তু লাইফ কোয়ালিটি যদি আপনি চান যে আপনি, হ্যাঁ আপনার সেই জায়গায় আপনার একটা সুবিধা আছে যেটা আপনি কম সেই জায়গায় একটু দূরে গেলে আপনি মর্টগেজটা আপনার কম দিতে হচ্ছে, আপনার উপর হেডেক কম আসছে। আমি এটাকে পজিটিভ ভাবেই দেখছি যারা এরকম চাচ্ছে যেতে, কিন্তু জানতে হবে যে আপনার সেই যে জায়গায় আপনি যাচ্ছেন সেই জায়গাটার ক্রাইম রেট, তারপরে তারা এই জায়গার কোয়ালিটি অফ লাইফ কেমন, সেই জায়গার আশেপাশে ট্রান্সপোর্টেশনটা তো আপনার, আর এই দেশে সবাই একটা গাড়ি আসলে অ্যাভেল করেই, তো সেই ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয় না। আর তাছাড়া আসলে আমি যেটা মনে করি যে ধরেন যারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন তারা চায়ানি একটা একটু আপগ্রেডেড লাইফ লিভ করার জন্য, যে আপনি গেলেন এক জায়গায়, আপনি যদি সেই আমি ছোট করছি না যে বাসে ট্রেনে চড়ে আপনি সেই একটা এইভাবেই যদি লাইফটা চলতে থাকে তাহলে আসলে সেই জীবনের ভোগান্তিগুলো তো আসলে গেল না। আপনি যাচ্ছেন কোথাও, গাড়ি নিয়ে চলে গিয়ে আপনি পার্কিং করে দিতে পারছেন অথবা এরকম করতে পারছেন, সেই লাইফটা আসলে অনেকেই সেই লাইফটাও এনজয় করে। আবার অনেকেই আছেন যারা হয়তোবা পুরা শহরের ব্যাপারে যে এরকম বাসে ট্রেনে করে পছন্দ করেন, তাদের জন্য আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি যে এইভাবে করে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আমি এটাকে পজিটিভ ভাবেই দেখি যে আপনি একটু দূরে গিয়ে হলেও যদি আপনি আপনার মনের মতো পান এবং আপনার যদি ওয়ার্ক যেটা আপনার জবের যদি আপনার কোনো সমস্যা না হয়, আশেপাশের ফ্যাসিলিটি গুলো অলমোস্ট সব জায়গাতেই একই রকমই থাকে আমেরিকাতে, আমি এই মনে হয় আর কি আমার কাছে, আমি যা দেখেছি। সো সেই হিসেবে আমি এটাকে পজিটিভ ভাবেই বলবো যে এই জিনিসটা। ক্রেডিট স্কোর কতটুকুন প্রয়োজন বাড়ি কেনার ক্ষেত্রে? অনেকেই বলেন ক্রেডিট স্কোর কম হলেও হাই ইন্টারেস্টে বাড়ি কেনা যায়, এটা কতটুকুন সত্য এবং আপনি আপনার ক্লায়েন্টদের কিভাবে উৎসাহিত করেন ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য? একটা বাড়ি কেনার জন্য সবচেয়ে কম ক্রেডিট স্কোর অনেকেই বলে 580, কিন্তু 620 হলে আপনি মোটামুটি অ্যাফোর্ডেবল ইন্টারেস্ট রেটও পাবেন, আপনি বাড়িও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। 620 ক্রেডিট রেট হলে বাড়ি কেনার জন্য আপনার যথেষ্ট। কিন্তু হ্যাঁ এটা ঠিকই ক্রেডিট স্কোরের উপর ডিপেন্ড করে আপনার ইন্টারেস্ট রেট বাড়া কমা এই ব্যাপারগুলো আসে, মানে একটু বেশি কম হয় হয়তো পয়েন্ট সাম পার্সেন্ট এরকম হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সবাইকে যে ক্রেডিট স্কোরটা ভালো করতে পারলে বেটার, যে আপনি জানেনই ঠিকমতো যদি পেমেন্টটা থাকে এগুলো থাকে, তারপরে বিভিন্ন কারণে মানুষের ক্রেডিট স্কোর ডাউন হয়ে যায়, বিভিন্ন রকম টেম্পটেশন থাকে এদেশে, সেইগুলোর জন্য অনেক সময় ক্রেডিট স্কোর ডাউন হয়ে যায়, কিন্তু 620 ইজ এনাফ। সো আমি এটা যারা আছে তারা চেষ্টা করতে পারেন বাড়ি কেনার জন্য। যাদের কম তাদের কি করা উচিত? যাদের কম তাদের যেটা করতে হবে যে আপনার, যেমন ধরেন আপনার অনেক সময় পেমেন্ট আটকে যেতে পারে, আপনার হয়তো অনেকগুলো পেমেন্ট আপনি দিতে পারছেন না, একটু পিছিয়ে আছেন, সেজন্য আপনার এই ব্যাপারগুলোতে আপনি এগোতে পারছেন না। যেটা আছে যে আপনি যে কোম্পানিতে পিছিয়ে আছেন সেই কোম্পানির সাথে আপনি কথা বলে তাদের সাথে একটা সেটেলমেন্ট করতে যেতে পারেন, আপনি তাদের সাথে কথা বলতে পারেন যে আপনার যে অ্যাফোর্ডেবিলিটি আছে সেই অনুযায়ী আপনি তাদেরকে প্রতি মাসে পে করবেন, এবং এটাতে যেটা হবে যে আপনি সে জায়গায় রেগুলার হয়ে যাবেন। রেগুলার হয়ে গেলে তখন আপনি সেই
ক্রেডিট স্কোরটা আপনার আস্তে আস্তে সেখানে বাড়তে থাকবে। তো এইটা একটা পদ্ধতি আছে। তারপরে আপনার যে বিলসগুলো আপনি দেন, বিলসগুলো যদি সময় মতো দিয়ে দেন, সেটাও আপনাকে ক্রেডিট আপ হতে সাহায্য করে। তারপর অনেক সময় আমরা হয়তো ভাবি যে কিছু জিনিস কিনে ফেললেই হয়তো বা আপনার ক্রেডিটটা কমে গেল, এমনও ব্যাপার না অনেক সময়। যেমন আপনি যদি বাড়ি কিনেন অথবা বড় একটা গাড়ি কিনেন, প্রথমে আপনার স্কোর কিছু ডাউন হবে, কিন্তু এরপরে আপনি যখন এটা পেমেন্ট করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ক্রেডিটটা আবার বাড়তে থাকবে। সো এভাবে যদি আপনারা ফলো করে, এবং যেটা আমি সব আগেও বলেছি একবার, যে প্ল্যানিংটা করেন আপনি কিভাবে এগোবেন, তাহলে আপনি, আমার মনে হয় যে, সফল হতে পারবেন। জি, বাড়ি কেনা বেচার ক্ষেত্রে আমরা যে অ্যাপগুলি দেখি যেমন রেডফিন বা জেলো, আরো অনেক অ্যাপ আছে। তো কোন অ্যাপটি বেশি বিশ্বাসযোগ্য, কিংবা আমি যদি এভাবে প্রশ্ন করি যে এই ক্ষেত্রে কি একটি অ্যাপ একজন এজেন্টের বিকল্প হতে পারে? এবং অ্যাট এ টাইম এটাও জানতে চাই যে কেন একজন এজেন্ট বা একজন রিয়েলটর প্রয়োজন এবং অত্যাবশ্যকীয় একটি বাড়ি কেনার ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে আমি আসি যে অ্যাপগুলোর ব্যাপারে। হ্যাঁ, অনেকগুলো অ্যাপ আছে এবং এই অ্যাপগুলো অবশ্যই সবাইকে সহযোগিতা করে এবং বেশ তারা সব ধরনের ইনফরমেশনগুলো সবাই সেখান থেকে পেতে পারে। কিন্তু আপনারা দেখবেন যে সবগুলো অ্যাপে কিন্তু এমন ব্যাপার আছে যে তাদের অ্যাফিলিয়েটেড রিয়েলটর আছে। তাহলে যদি অ্যাপের মাধ্যমেই যদি সবকিছু করা যেত, তাহলে অ্যাফিলিয়েটেড রিয়েলটর কিন্তু দরকার ছিল না তাদের। সো আপনার বাড়ি কিনতে গেলে একজন রিয়েলটর বাড়ি হচ্ছে যে এই ব্যাপারে স্পেশালিস্ট। আপনি যদি না নিয়ে করতে চান, হ্যাঁ আপনি করতে পারবেন, কিন্তু ব্যাপারটা আপনি পরে যদি যে কোনো ব্যাপারে আপনি কোনো সমস্যায় পড়েন অথবা কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেকেই সেই ব্যাপারগুলো করতে হবে। কিন্তু আপনি যখন রিয়েলটরের মাধ্যমে করবেন, তিনি আপনাকে সাজেশন দিবেন এবং তার যেটা নিয়ম আছে সে অনুযায়ী, এবং আপনি সেই অনুযায়ী যদি কাজ করে থাকেন, তাহলে আপনার এই ব্যাপারে সমস্যা হওয়ার কোনো মানে সমস্যা হওয়ার কথা নয়। তো সেই ক্ষেত্রে এই জন্যই আমি সাজেস্ট করব যে আপনার একজন রিয়েলটর যদি আপনি নেন, আর এই ব্যাপারে যারা বাড়ি কিনবেন, তাদের কিন্তু বাড়ি কেনার ব্যাপারে কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না। কারণ সেলার, যখন আপনি সেল করেন বাড়ি, তখন আপনাকে বায়ার এবং সেলার দুজনের জন্যই আপনাকে পেমেন্ট করতে হয়। কিন্তু আপনি যখন বাড়ি কিনবেন, আপনাকে কিন্তু কোনো পে করতে হচ্ছে না। সো আপনি এই সুযোগটা কেন নিবেন না যে আপনার একজন স্পেশালিস্ট আপনি নিয়ে আপনি বাড়ি কিনবেন? সো এইটার জন্য আমার মনে হয় যে অবশ্যই একজন রিয়েলটর আপনাকে হেল্প করতে পারে। এবং লাইক এটা একদম অলিখিত সত্য যে একজন বাড়ি কেনার ক্ষেত্রে একজন রিয়েলটর অত্যাবশ্যকীয়। হ্যাঁ, আমি বলবো, কিন্তু আপনি যদি চান বাড়ি আপনি কিনলে, কেউ আপনাকে তো আর চেষ্টা করতে পারেন, আপনি হয়তোবা আপনি সেই ক্ষেত্রে একজন হয়তোবা লয়ারকে নিতে পারেন সেই জায়গায়, কিন্তু আপনাকে তো সেই পে করতে হবে সেখানে। কিন্তু আপনি বাড়ি কেনার ক্ষেত্রে তো আপনাকে পে করতে হচ্ছে না, আপনার সেলার আপনাকে পে করছে, আপনার রিয়েলটরের জন্য পে করছে। সো সেই ক্ষেত্রে ইজ এ বেটার অপশন আমার মতে। জি, প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার সাইন অনেক সেলাররাই করেন না, সেই ক্ষেত্রে কি করণীয়? প্রপার্টি, এটা কিন্তু নিয়ম আছে যে আপনি প্রপার্টি ডিসক্লোজার সাইন করতেই হবে, এটা নিয়ম। না করলে তার যদি অপশন থাকে যে সে ডিসক্লেইমার দিতে পারে, তারপরেও তাকে সে জায়গায় বলতে হয় যে তার কোনো পেটেন্ট অথবা এই টাইপের কোনো সমস্যা আছে কিনা প্রপার্টিতে। সো সেইটার জন্য কিন্তু ডিসক্লেইমার সাইন করতেই হবে। যে কোনো একটা ফর্ম সাইন না করলে কিন্তু কন্ট্রাক্ট পূর্ণ হবে না। সো এই ব্যাপারে এটা অলরেডি ইটস এ রুল। সো কেউ যদি না করে থাকে, তাহলে তো সেটা, তার যদি অপশন থাকে যে সে হয়তো এই বাড়িতে ছিল না কখনোই, সে কিনেছে, যারা ইনভেস্টর সেক্ষেত্রে তারা এই জিনিসটা বেশি করেন, ইনভেস্টর থেকে যখন বাড়ি কিনতে হয় আপনার। কিন্তু যখন রেগুলার পার্সন বাড়ি সেল করে, তাদের কিন্তু ডিসক্লোজার দিতেই হবে, এটা রুলস, এটা ছাড়া কেউ করতে পারবে না। কেউ যদি করে থাকে, তাহলে সেটা নিয়ে তো অবশ্যই আপনি আপনার কর্তৃপক্ষ যারা আছে, আপনি যেই জায়গায় বসবাস করছেন সেই জায়গায় আপনি কথা বলতে পারেন। সর্বশেষে জানতে চাই, একটি স্বপ্নের বাড়ি যারা কিনতে চান এবং যারা আপনার সাথে যোগাযোগ করতে চান, তারা কি করে আপনার সাথে যোগাযোগ করবেন? যোগাযোগ করার প্রথম তো হচ্ছে যে আমার ফোন নাম্বার 3016751822, এটা আমার ফোন নাম্বার। এই জায়গায় কল করতে পারেন। আমাদের রিমেক্স, আমার অফিস মন্টগমরি কাউন্টি, মেরিল্যান্ডে আমার অফিস আছে, সেই জায়গায় যোগাযোগ করতে পারেন। আমার অফিসের ঠিকানা আপনাদেরকে আপনারা কমেন্ট সেকশনে আমি দিয়ে দিতে পারি। আর যেটা বলবো যে বাড়ি কেনার জন্য আপনাকে প্ল্যান করতে হবে।
সো আপনি যদি ভালো প্ল্যান করতে পারেন তাহলে আপনি দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনি একটি বাড়ির মালিক হয়ে যাচ্ছেন এবং আপনি যে টাকাটা রেন্ট দিচ্ছেন এখন সেই টাকাটার মাধ্যমেই আপনি একজন বাড়ির মালিক হয়ে যাচ্ছেন। একজন মানে যখন আপনি একজন হোম ওনার হবেন এটার একটা আলাদা একটা শান্তি আছে এবং আপনি আস্তে আস্তে সেটা কিন্তু আপনার এক ধরনের ইনভেস্টমেন্ট। একটা আপনার লাইফে আপনি ইনভেস্টমেন্টগুলো যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি কিন্তু জীবনে বহু দূর এগিয়ে যেতে পারবেন। সো এইটার জন্যই এভাবে করেই যদি আপনি শুরু করেন আপনার ড্রিমটা দিয়ে তাহলে আপনি এভাবে সামনে আরো এগিয়ে যেতে পারবেন এবং এই কারণে আমি আগেও বলছি যে আমরা যেটা আমাদের অফিস থেকে আমরা অফার করি যে আপনার এখন যে অবস্থানে আছেন সেই ব্যাপারে আপনি যদি আপনার যেই ডকুমেন্টসগুলো আমাদের লাগবে আমাদেরকে দেন, আপনার এখনকার একটা স্ন্যাপশট আমরা আপনি দিয়ে দিব এবং আপনি কতদিনের মধ্যে রেডি হয়ে যাচ্ছেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব এবং এরপর আপনি বাড়ি কিনে ফেলতে পারবেন। এরপর আপনি যদি অন্য কোনো ইনভেস্টমেন্টে যেতে চান সেটা করতে পারবেন। সো আপনারা আমাদের এই সুযোগ গ্রহণ যদি করতে চান অবশ্যই আমাদেরকে কল দিবেন, কথা হবে অবশ্যই আপনাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। যদিও আমি বলেছি যে সর্বশেষ প্রশ্ন, কিন্তু তারপরও আমার খুব জানতে ইচ্ছা করছে যে আপনার অনেকগুলি পরিচয় আছে। এর মধ্যে আপনি অ্যাজ এ রিয়েলটর আপনি নিজেকে কতটুকু উপভোগ করেন? আমি খুবই উপভোগ করি কারণ আপনি জানেন আমার যতগুলো পরিচয় আছে বেশিরভাগ গুলোই হচ্ছে কমিউনিটি রিলেটেড। যেমন আমি বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আমি একজন অ্যাডভোকেট ফর হিউম্যান রাইটস অ্যান্ড চাইল্ড কেয়ার এরিনা। সো এই সবগুলো ব্যাপারেই আমি আসলে জড়িত হয়েছি যে আমি কমিউনিটির সাথে আরো বেশি মানে কিভাবে আমি কমিউনিটির সাথে বেশি জড়িত হতে পারি সেজন্য। তো আমি রিয়েলটর যখন আমি একজনকে হেল্প করতে পারি এটা একটু এরকম হলে একটা মানুষের জীবন যখন একটা মানুষ একজন বাড়ির মালিক হয় তখন সে একটা আলাদা ধরনের প্রাউড ফিল করে, আমি সেইটার অংশীদার হতে পারি। এটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি এই জিনিসটা এবং এটাও একটা মূল কারণ ছিল আমার এই রিয়েলটর হিসেবে জয়েন করার জন্য। আমি দেখেছি যে আমার ফ্যামিলিতে আমার ভাই বোন সহ আমার বাবা সহ আমরা এই 4-5টা বাড়ি কিনা হয়ে গেছে। তখন দেখলাম যে আসলে এই ব্যাপারগুলো এই ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। সেটা করতে গিয়ে কিন্তু আমি রিয়েলটর হিসেবে রিয়েলটরের কোর্সটা করি এবং এই ব্যাপারে কাজ করা শুরু করি এবং আমি আস্তে আস্তে আরো ভালো এনজয় করছি এবং সবাইকে হেল্প যে করতে পারছি এটা আমার একটা বড় পাওয়া আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কমিউনিটির জন্য এত কিছু করছেন এবং আপনি আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। চ্যানেল ওয়াশিংটন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য, এরকম আমার যে ফিল্ডে আমি কাজ করি সেটার জন্য, এবং চ্যানেল ওয়াশিংটন বাংলার শুভকামনা করছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের আজকের শো থেকে। বরাবরের মতোই দেখা হবে আগামী সপ্তাহে শুক্রবার সকাল 10টায় স্টার সময়ে এবং রাত 9টায় বাংলাদেশি সময়ে। কিন্তু শেষ করার আগে আমরা আমেরিকার ওয়ান অফ দি টপ ইমিগ্রেশন ল ফার্ম অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সৌজন্যে জেনে নিব এই সপ্তাহের ইমিগ্রেশন নিউজ আপডেট। উইকলি ইমিগ্রেশন সংবাদে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। এ পর্বে শিরোনামগুলোর মধ্যে থাকছে স্টেট সাইড ভিসা নবায়ন পাইলট জানুয়ারি 2024-এ শুরু হবে, H2 ভিসা আবেদনকারীদের জন্য ব্যক্তিগত সাক্ষাৎকার ছাড়, মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ড ব্রেকিং অভিবাসন ব্যাকলগ এবং প্রিমিয়াম প্রসেসিং ফি সামঞ্জস্য। বিস্তারিত জানা যাক। ডিপার্টমেন্ট অফ স্টেট ঘোষণা করেছে যে ইহার স্টেট সাইড ভিসা নবায়ন পাইলট প্রোগ্রাম 2024 সালের জানুয়ারিতে শুরু হতে চলেছে। পাইলট প্রোগ্রামটি 29 জানুয়ারি 2024 থেকে 1 এপ্রিল 2024 পর্যন্ত আবেদনগুলি গ্রহণ করবে এবং এটি বর্তমানে H1B এ থাকা আবেদনকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। H4 সহ অন্য কোনো ভিসা ক্যাটাগরি এই পাইলট প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যোগ্য হবে না। সেক্রেটারি অফ স্টেট হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাথে পরামর্শ করে কনসুলার অফিসারদের নির্দিষ্ট ভিসা বিভাগের জন্য সামনাসামনি সাক্ষাৎকার বাতিল করার অনুমোদন করেছেন, যার মধ্যে প্রথমবারের মতো H2 ভিসা আবেদনকারী এবং অন্যান্য অভিবাসী ভিসা আবেদনকারীরা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে তারাও রয়েছেন। এই কার্যক্রমটি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর এবং বার্ষিক পর্যালোচনার সাপেক্ষে যেহেতু জাতীয় স্বার্থ নিহিত রয়েছে। আবেদনকারীদের এখনও ইন্টারভিউ ছাড়পত্রের জন্য আইনি শর্তাবলী পূরণ করতে হবে এবং পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত
নীতি কার্যকর থাকবে। সিরাকিউজ ইউনিভার্সিটির ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাক্সেস ক্লিয়ারিং হাউসের রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে অভিবাসন সংক্রান্ত মামলার সর্বোচ্চ ব্যাকলগের সম্মুখীন হচ্ছে, যা নভেম্বর মাসে 3 মিলিয়ন ছাড়িয়েছে। এটি নভেম্বর 2022 থেকে নভেম্বর 2023 পর্যন্ত 1 মিলিয়ন বৃদ্ধি নির্দেশ করে। বাইডেন প্রশাসন টাইটেল 42 তুলে নেওয়ায় আশ্রয় পাওয়ার জন্য দক্ষিণ পশ্চিম সীমান্তে প্রবেশকারী অভিবাসীদের অনুপ্রবেশের কারণেই এই বৃদ্ধি ঘটেছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রিমিয়াম প্রসেসিং ফি বৃদ্ধি করেছে, যেটি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস দ্বারা চার্জ করা হয়েছে। জুন 2021 থেকে জুন 2023 পর্যন্ত সমস্ত শহরে ভোক্তাদের জন্য ভোক্তা মূল্য সূচক অনুযায়ী মূল্যস্ফীতির পরিমাণের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য। এই সমন্বয় সাধনের জন্য প্রিমিয়াম প্রসেসিং ফি $1500 থেকে $1685, $1750 থেকে $1965 এবং $2500 থেকে $2805 বৃদ্ধি পায়।